বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি সবাই ভালো আছো। সবাইকে ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক ক্লাসে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা কথা বলবো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় বিপণন পরিচিতি এই চ্যাপ্টারটি হতে। এই চ্যাপ্টারটা হতে অলরেডি দুটো ক্লাস নেওয়া হয়েছে। সেই দুটো ক্লাসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। কেউ যদি ক্লাসগুলো মিস করে থাকো তাহলে সেই লিঙ্ক হতে ইউটিউবে যে সার্ভার আছে সেখান হতে ক্লাসগুলো করে নিতে পারবে। আর যারা ক্লাসে অংশগ্রহণ করেছো বা করবে তোমরা অবশ্যই তোমাদের সেকশন এবং রোল নাম্বারগুলো কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমরা বুঝতে পারবো কী পরিমাণ স্টুডেন্ট ক্লাসগুলোতে অংশগ্রহণ করছে। আর কারো যদি কোনো টপিকস বা কোনো সংজ্ঞা বা যে কোনো বিষয় যেটা পড়ানো হয়েছে বাট তুমি বুঝে উঠতে পারোনি, এই ধরনের কোনো প্রবলেম থাকলে সেটাও কমেন্ট করে জানাবে। আমি সেগুলো নিয়ে পরবর্তীতে অবশ্যই আলোচনা করব। তো আমরা আজকে আমাদের মূল ক্লাসে চলে আসি। আজকে আমরা কথা বলবো বিপণন পরিচিতি এই চ্যাপ্টারের বিপণনের মৌলিক ধারণা সংক্রান্ত কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। গত ক্লাসেও আমরা এই বিপণনের মৌলিক ধারণা হতে কিছু ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে ছিল প্রয়োজন, অভাব, চাহিদা এবং সম্পর্ক ভিত্তিক বিপণন। এই বিষয়গুলো নিয়ে গত ক্লাসে আলোচনা করা হয়েছিল। তারপরে ক্লাসে আলোচনা করা হয়েছিল ক্রেতা ভ্যালু, ক্রেতা সন্তুষ্টি, এই বিপণনের মৌলিক ধারণাগুলো নিয়ে। তো আজকে আমরা বিপণনের মৌলিক ধারণার সর্বশেষ যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমি আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই চারটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব: বিপণন অর্পণ, পণ্য, সেবা, অভিজ্ঞতা এবং বাজার। যার অনেকগুলো তোমরা আগে হতেই পরিচিত বা আগের পূর্বে যে চ্যাপ্টারগুলো আমরা ফার্স্ট পেপারে করেছিলাম সেই চ্যাপ্টারগুলোতে অনেকগুলো বিষয় নিয়ে অলরেডি আলোচনা করা হয়েছে। তারপরে যেহেতু এই চ্যাপ্টারে এই টপিকসগুলো রয়েছে তাই এগুলো নিয়ে আবার পুনরালোচনা করছি। যেমন পণ্য, সেবা, অভিজ্ঞতা, এই তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা এটা ফার্স্ট পেপারের পঞ্চম অধ্যায়, খুব সম্ভবত পঞ্চম অধ্যায় পণ্যের মূল্য নির্ধারণ, ওই চ্যাপ্টারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। তো আমরা আজকে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে সবার প্রথমে রয়েছে বিপণন অর্পণ। তো বিপণন অর্পণ এই শব্দটি যদি আমরা একটু খেয়াল করি, এখানে আমরা দেখি যেখানে দুটো শব্দ রয়েছে, একটা বিপণন আর একটা হচ্ছে অর্পণ। তো বিপণন বলতে আসলে কী বোঝায়, বিপণন বলতে কী বোঝায় সেটা আমরা প্রথম ক্লাসেই খুব ব্রিফলি আলোচনা করা হয়েছে। তো আমরা অর্পণ এই শব্দটার সাথে একটু পরিচিত হই, তারপর আমি বিপণন অর্পণ বলতে কী বোঝায় টোটাল বিষয়টা বুঝিয়ে বলছি। অর্পণ এই শব্দটি একটু খেয়াল করে দেখো যে এই শব্দটি আমরা কোথায় ব্যবহার করি বা এই শব্দটি আমরা কোথায় শুনেছি। একটু খেয়াল করলেই দেখবা যে এই শব্দগুলো বিভিন্ন জাতীয় দিবসে আমরা যখন টেলিভিশনে যখন আমরা নিউজ দেখি তখন আমরা এই শব্দটার সাথে পরিচিত হয়। যেমন দেখা যায় যে 21শে ফেব্রুয়ারিতে নিউজে থাকে যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা সর্বস্তরের জনগণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে, ওইখানে এই অর্পণ শব্দটা আমরা পাই। আবার দেখা যায় 26শে ডিসেম্বর, 16ই ডিসেম্বর সাভার স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করেছে। তো পুষ্পস্তবক মানে কি, মানে ফুলের তোড়া। আর অর্পণ, তাহলে এখানে অর্পণের শব্দটার মিনিং আসলে কি দাঁড়ালো, আমরা ওই সেন্টেন্সটা যদি একটু খেয়াল করি যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে। আমরা বাস্তবে কি দেখতে পাই যে ওনারা একটা ফুলের তোড়া নিয়ে শহীদ মিনারের সামনে এটাকে রেখে দিচ্ছেন বা শহীদদের স্মরণে ওই বিষয়টা, ওই ফুলের তোড়াটা উপস্থাপন করছেন। তো অর্পণ মানে হচ্ছে কোনো কিছু কারো নিকট উপস্থাপন করা, কারো নিকট কোনো কিছু এনে হাজির করা, এটাকেই মূলত বলা হয়
অর্পণ করা। আচ্ছা, তাহলে আমরা অর্পণ শব্দটার খুব বেশি জটিল কিছু না, একদম সিম্পলি যে অর্পণ মানে হচ্ছে কোনো কিছু প্রদান করা, কোনো কিছু কারণ সামনে উপস্থাপন করা, এটাকে বলা হয় অর্পণ। তাহলে বিপণন অর্পণ বলতে কি বোঝায়? বিপণন অর্পণ বলতে বোঝায় যে হলো কোম্পানি বা বিক্রেতা যে সমস্ত বিষয় বা যেই বস্তুগুলো ক্রেতা বা ভোক্তার নিকট বিক্রয়ের জন্য উপস্থাপন করে সেগুলোকে একত্রে বিপণন অর্পণ বলা হয়। মানে ক্রেতা বা ভোক্তার ক্রয়ের উদ্দেশ্যে এবং কোম্পানি এবং বিক্রেতাগুলো বিক্রয়ের উদ্দেশ্যে ক্রেতার নিকট যে বিষয়গুলো উপস্থাপন করে বা যে পণ্য বা সেবা উপস্থাপন করে তাকে বলা হয় কি? বিপণন অর্পণ। মানে বিক্রয়ের উদ্দেশ্যে যে বিষয়গুলো বাজারে উপস্থাপন করা হয়, বাজারে প্রেজেন্ট করা হয়, সেগুলোকে বলা হয় বিপণন অর্পণ। তো কোম্পানি বিক্রয়ের জন্য আমাদের কাছে কি কি অর্পণ করেন? কোম্পানি বিক্রয়ের জন্য আমাদের কাছে 3টি বিষয় অর্পণ করেন। এক হচ্ছে পণ্য, আর হচ্ছে সেবা, আর হচ্ছে অভিজ্ঞতা। আচ্ছা, এই 3টে বিষয় কিন্তু আমাদের সামনে কোম্পানি কি তুলে ধরে। তো আমরা সেখান থেকে যেটা ভালো হয় তুলনামূলক সেটা আমরা গ্রহণ করি। তাহলে বিপণন অর্পণ এই কাজটি কে করে থাকে? এই কাজটি বিক্রেতা বা কোম্পানি করে থাকে। বিক্রেতা বা কোম্পানি কিভাবে করে? ওই দ্রব্য, সেবা, অভিজ্ঞতা বা পণ্য এই বিষয়গুলো আমাদের সামনে এনে উপস্থাপন করেন বিক্রয়ের উদ্দেশ্যে। তার মানে কোম্পানি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রেতার নিকট যা যা উপস্থাপন করেন তাকে বিপণন অর্পণ বলে। মানে বিক্রয়ের জন্য যা যা উপস্থাপন করতেছে এটা হচ্ছে বিপণন অর্পণ। যেমন ধরো আমরা এই যে বিভিন্ন দোকানে যাই, দোকানে অনেক বিষয় আমাদের সামনে তুলে ধরা হয়, তারা ওই জিনিসগুলো কি করতেছে? আমাদের কাছে অর্পণ করতেছে, মানে আমাদের সামনে উপস্থাপন করতেছে। আশা করি বুঝতে পেরেছো, খুব কঠিন কিছু না, একদম সহজ জিনিস। মোবাইল কোম্পানিগুলো আমাদের কাছে কি কি অর্পণ করে? মোবাইল, বিভিন্ন স্মার্টফোন আমাদের কাছে অর্পণ করতেছে। কিসের উদ্দেশ্যে? বিক্রয়ের উদ্দেশ্যে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে আসি, তো বিপণন অর্পণ করে কয়টা বিষয় বললাম? 3টা, পণ্য, সেবা, অভিজ্ঞতা। আচ্ছা, আমরা পণ্যের মধ্যে আসি। ফার্স্টে পণ্য। পণ্য বলতে কি বোঝায়? পণ্য বলতে কি বোঝায় আমরা সবাই মোটামুটি এটা সম্পর্কে ধারণা রাখি, বা এটা আমরা বহুল ব্যবহৃত একটা শব্দ। কমার্স, বিজনেস স্টাডিজ এই শাখার জন্য আমরা বিভিন্ন স্থানে এই শব্দটি পেয়ে থাকি এবং এটা সংজ্ঞা আমরা মোটামুটি সবাই পরিচিত। সেটা হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান যা কিছু মানুষের প্রয়োজন অভাব মেটাতে সক্ষম তাকে পণ্য বলে। মানে যেই কোনো দৃশ্যমান, যেমন মার্কেটটা দৃশ্যমান, মোবাইলটা দৃশ্যমান। আবার অদৃশ্যমান হচ্ছে চিকিৎসকের চিকিৎসা, উকিলের ওকালতি, এগুলো হচ্ছে কি অদৃশ্য। তো এই দৃশ্যমান অদৃশ্যমান যা কিছু আমাদের প্রয়োজন আর অভাবটাকে ফুলফিল করবে সেটাকে বলা হবে কি? পণ্য। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো, এটা তোমাদের ধারণা আছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সেবা। সেবাটা হচ্ছে কি? সেবাটা হচ্ছে অদৃশ্যমান, মানে যেটা দেখা যায় না, ও অবস্তুগত, মানে যেটা ছোঁয়া যায় না। বস্তুগত হলে সেটা ছোঁয়া যাবে, ধরা যাবে, নাড়াচাড়া করা যাবে, স্থান পরিবর্তন করা যাবে। আর সেবাটা হচ্ছে কি? অদৃশ্যমান ও অবস্তুগত যা কিছু মানুষের প্রয়োজন ও অভাব মেটাতে সক্ষম তাকে সেবা বলে। সেবার বৈশিষ্ট্যটা কি? সেটাও প্রয়োজন অভাব মেটাবে, বাট সেটা কি হবে? অদৃশ্যমান হবে, মানে সেটা দেখা যাবে না। আর হচ্ছে সেটা অবস্তুগত হবে। অবস্তুগত বলতে কি বুঝি আমরা? অবস্তুগত বলতে বুঝি আমরা যে সেটার কোনো আকার, আকৃতি, ওজন থাকবে না, আমরা সেটা ছুঁতে পারবো না বা ধরতে পারবো না, বা সেটাকে স্থান পরিবর্তন করতে পারবো না। তাহলে আমরা সেবার সঙ্গে আমরা কি পেলাম? যে অদৃশ্যমান ও অবস্তুগত যা কিছু মানুষের প্রয়োজন ও অভাব মেটাতে সক্ষম তাকে সেবা বলে। আচ্ছা, এবার আসি আমরা 4 নম্বর টপিক, সেটা হচ্ছে অভিজ্ঞতা। আচ্ছা, তো কোম্পানিগুলো বিপণন অর্পণের মাধ্যমে আমাদের কাছে কি কি অর্পণ করতেছে? পণ্য অর্পণ করতেছে, সেবা অর্পণ করতেছে, অভিজ্ঞতা অর্পণ করতেছে। তো পণ্য আর সেবা কিভাবে অর্পণ করে আমরা তো দেখলাম। তো অভিজ্ঞতাটা আসলে কিভাবে অর্পণ করবো, অভিজ্ঞতাটা কিভাবে সেল হয়, বা অভিজ্ঞতা আমরা কিভাবে ক্রয় করি, এটা নিয়ে একটু আলোচনা করি। এটা হয়তো আমরা সবাই এটার সাথে পরিচিত, বাট জানি না যে বিষয়টা আসলে এটা, বিষয়টাকে মার্কেটিংয়ে এভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা সবাই অভিজ্ঞতা ক্রয় করেছি কম বেশি, কিন্তু আমরা আসলে অনেকে জানিই না যে আমরা আসলে অভিজ্ঞতা ক্রয় করতেছি।
আচ্ছা, তো অভিজ্ঞতা আসলে বিক্রেতা কিভাবে বিক্রয় করে, আমরা কিভাবে ক্রয় করি, এটা একটু দেখি আমরা। অভিজ্ঞতা সংজ্ঞায় আসলে কি বলা হয়েছে? অভিজ্ঞতা সংজ্ঞায় বলা হয়েছে যে কোনো বিষয় সম্পর্কিত বাস্তব জ্ঞানকেই অভিজ্ঞতা বলা হয়। মানে যে কোনো একটা বিষয় আমি যখন বাস্তবে সেটা পরখ করব, বাস্তবে সেটা রিয়েলাইজেশন করব, বাস্তবে সেটা সম্মুখীন হব, তখন সেটাকে বলা হবে কি? অভিজ্ঞতা। তাহলে অভিজ্ঞতা কি? কোনো বিষয় সম্পর্কিত বাস্তব জ্ঞানকেই অভিজ্ঞতা বলা হয়। আচ্ছা, তো আমরা এটা তো আসলাম সংজ্ঞায়, আসলে বাস্তবে আসলে কি, আসলে অভিজ্ঞতাটা আমরা কিভাবে ক্রয় করি, বা অভিজ্ঞতা কোথায় বিক্রি হয়, কিভাবে বিক্রি হয়, এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, সেটা একটু আলোচনা করছি। অভিজ্ঞতা, এই যে দেখো, আমরা যখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি, মুভি দেখি, তারপরে আমরা যখন স্টেডিয়ামে বসে খেলা দেখি, তারপরে আমরা ফ্যান্টাসি কিংডম বা দেখা যায় নন্দন পার্ক, ড্রিম হলিডে এবং বিভিন্ন বিনোদন যাপন কেন্দ্রে আমরা যখন গিয়ে বিভিন্ন রাইডে চড়ি, এই বিষয়গুলো আসলে হচ্ছে যে আমরা আসলে সেখানে অভিজ্ঞতা ক্রয় করি। আর ওই কোম্পানিগুলো কি করতেছে? আমাদের সামনে অভিজ্ঞতা অর্পণের মাধ্যমে বিক্রয় করতেছে। তাহলে এটা কিভাবে আমরা অভিজ্ঞতা ক্রয় করি? যেমন ধরো, মনে করো আমরা যে এই যে খেলা চলে, যখন আমাদের স্টেডিয়ামে খেলা চলে, বাংলাদেশ বনাম ইন্ডিয়া খেলা চলতেছে, আমরা টিকিট কেটে ঢুকতেছি 500, 1000, 2000, যেটার যে লেভেল। তো আমি যে 500 টাকার টিকিট কেটে যে আমি স্টেডিয়ামে ঢুকলাম, তাহলে আমি 500 টাকা দিয়ে আসলে কি ক্রয় করলাম? আসলে 500 টাকা দিয়ে মূলত আমি আসলে বাংলাদেশ আর ভারতের মধ্যকার যে ম্যাচ, সেই ম্যাচটি দেখার অভিজ্ঞতা ক্রয় করলাম। তারপরে যেমন ধরো, মনে করো যে আমরা সিনেমা হলে যখন প্রবেশ করি, তার আগে আমরা একটা টিকিট ক্রয় করি, যেমন 200 টাকা দিয়ে একটা মুভির টিকিট ক্রয় করলাম। তা আসলে আমি কি মুভির টিকিট ক্রয় করলাম? আসলে এখানে আমি অভিজ্ঞতা ক্রয় করলাম। কিসের অভিজ্ঞতা? ওই মুভিটি দেখার এক্সপিরিয়েন্স ক্রয় করলাম। আর ওই হল, সিনেমা হলটা আমার কাছে কি করলো? মুভি দেখার এক্সপিরিয়েন্সটা সেল করলো, অর্পণের মাধ্যমে সেটা কি করলো? আমার কাছে বিক্রয় করলো। আর আমরা কি করলাম? সেটা ক্রয় করলাম। এটা কিন্তু এক্সপিরিয়েন্স ক্রয় করলাম, মুভি দেখার এক্সপিরিয়েন্সটা আমরা কি করলাম? ক্রয় করলাম। এভাবেই কি হয়? অভিজ্ঞতা ক্রয় বিক্রয়। আমরা ফ্যান্টাসি কিংডমে ঢুকলাম, প্রতিটি রাইডের জন্য আলাদা আলাদা টিকিট কাটতো। তার মানে কি? এই রাইডে চড়ার বাস্তব অভিজ্ঞতা আমি ক্রয় করলাম। এর মাধ্যমে ফ্যান্টাসি কিংডমে কি আমরা কি করতেছি? পণ্য কিনতেছি না সেবাও কিনতেছি না, আমরা কি কিনতেছি? অভিজ্ঞতা ক্রয় করতেছি। প্রতিটা রাইডে যে আমি চলতেছি, প্রতিটা রাইডে আমি উঠতেছি, রাইডে উঠার আগে যে আমার টিকিট ক্রয় করতে হচ্ছে, তো টিকিটের মাধ্যমে আসলে আমি ওই রাইডে উঠার অভিজ্ঞতাটা ক্রয় করতেছি। আর ওই নন্দন পার্ক এবং ফ্যান্টাসি কিংডম কর্তৃপক্ষ কি করছে? প্রতিটি রাইডে উঠার বা প্রতিটি রাইডে চড়ানোর যে অভিজ্ঞতা, সেটা আমার কাছে বিক্রয় করতেছে। আশা করি সবাই বুঝতে পারছো যে অভিজ্ঞতাটা কিভাবে ক্রয় বিক্রয় হয়। আচ্ছা, এবার আমরা আসি বাজার, একটা বহুল প্রচলিত শব্দ। আমরা সবাই এই শব্দটির সাথে পরিচিত, কম বেশি যারা এডুকেশনের সাথে আসি বা এডুকেশনের বাইরে আসি, সবাই আমরা এই শব্দটির সাথে পরিচিত। এবং বাজারের সংজ্ঞা সবাইকে জিজ্ঞেস করলে কোনো না কোনো সংজ্ঞা পাওয়া যাবে, কেউ বলবে না যে পারি না। একজন আম জনতাকে যদি বাজারের সংজ্ঞা জিজ্ঞেস করি, তাহলে সে হয়তো এইভাবে বলবে যে বাজার হচ্ছে একটা নির্দিষ্ট স্থান যেখানে পণ্য বা দ্রব্য ক্রয় করা হয়। কিন্তু ইকোনমিক্স বা মার্কেটিংয়ের স্টুডেন্ট হিসেবে আমরা বাজারকে শুধু ওই একটা ছোট স্থানের মধ্যে সীমাবদ্ধ রাখি না। এখানে বাজারের সংজ্ঞাটা একটু বিস্তৃত বা ব্যাপক, বা এখানে বাজারটাকে অন্যভাবে বা অন্য অ্যাঙ্গেল থেকে দেখা হয়েছে, অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে বাজার বলতে আসলে যেটা বোঝানো হয়, সেটা সংজ্ঞাটা আগে আমরা একটু আলোকপাত করি। বাজারের সংজ্ঞায় বলা হয়েছে কোনো পণ্য বা দ্রব্যের ক্রেতাকে ওই পণ্যের বাজার বলা হয়। আমি যদি একটু বিস্তারিত বলি, যে কোনো পণ্য বা দ্রব্যের বর্তমান ও ভবিষ্যৎ ক্রেতার সমষ্টি হচ্ছে ওই পণ্যের বাজার। মানে যে পণ্যটা কিনতেছে সে হচ্ছে ওই পণ্যের বাজার। সেটা কিভাবে? যেমন ধরো, মনে করছো তোমরা যারা আছো স্টুডেন্ট, তোমরা মেটাডোর কলম দিয়ে লিখতেছো বা অন্য কলম, ধরো মেটাডোর কলমটাই বেশি ব্যবহার হচ্ছে, এটার জন্য এটা মেটাডোর। তোমরা হচ্ছে মেটাডোর কলমের বাজার, তোমরা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনীর বাজার, তোমরা হচ্ছে যমুনা পাবলিশার্সের বাজার। আমরা যারা টিচার আছি, আমরা কিসের বাজার? আমরা এই যে মার্কার যে কোম্পানিগুলো আছে, রেড লিফ, ডলার, এই মার্কারগুলোর বাজার হচ্ছে আমরা টিচার যারা আছি তারা। তারপরে যে রেড পেন সাধারণত, রেড পেনের বাজার কিন্তু স্টুডেন্টরা না, রেড পেনের বাজার সাধারণত টিচাররা। মানে রেড পেনটা কাদের উদ্দেশ্যে তৈরি করা হয়? টিচারদের জন্য। আর যে কালো কালি, নীল কালি, এটার বাজার, এটার মূল বাজার হচ্ছে কারা? স্টুডেন্টরা। তার মানে হচ্ছে হলো
কোনো পণ্য বা দ্রব্যের বর্তমান এবং ভবিষ্যৎ ক্রেতা। তার মানে হচ্ছে যে ওই পণ্যটা বর্তমানে ব্যবহার করতেছে বা ভবিষ্যতে ব্যবহার করবে, সে হচ্ছে ওই পণ্যটার বাজার। তাহলে তোমরা হচ্ছে কিসের বাজার? তোমরা হচ্ছে মেটাডোর কালো কলমের বাজার হচ্ছে তোমরা, মেটাডোর নীল কলম যেটা আছে সেটার বাজার হচ্ছে তোমরা। আর আমরা হচ্ছে কি মার্কার, যে মার্কারের বাজার হচ্ছে টিচাররা। তার মানে হচ্ছে যে পণ্যটা ক্রয় করতেছে সে হচ্ছে ওই পণ্যের বাজার। তোমরা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনী যারা আছে তাদের বাজার হচ্ছে তোমরা, কারণ তারা তোমাদের উদ্দেশ্যে কি করতেছে? বইটা তৈরি করতেছে, আমাদের উদ্দেশ্যে না। কিন্তু তোমরা হচ্ছে ওই পণ্যটার বাজার। তাহলে পণ্যের বাজার বলতে আমরা কি বুঝলাম? পণ্যের বাজার বলতে আসলে কোনো স্থানকে বোঝানো হয় না মার্কেটিংয়ে। পণ্যের বাজার বলতে আসলে ব্যক্তিকে বোঝানো হয়। কোন ব্যক্তিকে বোঝানো হয়? যে ওই পণ্যটি ক্রয় করে সে হচ্ছে ওই পণ্যের বাজার। তার মানে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য বা দ্রব্য ক্রয় করে সে হচ্ছে ওই পণ্যের বাজার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি আমরা আর দীর্ঘায়িত করব না। আমরা আগামী ক্লাসে কি আলোচনা করব? আগামী ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে বিপণনের মতবাদ, দর্শন এবং যুগ বিভাগ। এই তিনটি বিষয়, মতবাদ ও দর্শন হচ্ছে সমার্থক শব্দ, আর যুগ বিভাগের সাথে এই মতবাদ আর দর্শনের একটি সেতুবন্ধন রয়েছে, মিলবন্ধন রয়েছে। তো আমরা ওই মতবাদ, দর্শন এবং যুগ বিভাগটা একসাথেই আমরা আগামী ক্লাসে আলোচনা করব। একটু সময় লাগবে কারণ অনেকগুলো মতবাদ এবং দর্শন রয়েছে এবং যুগ বিভাগও রয়েছে, সবগুলো আমি একটি ক্লাসেই আলোচনা করে আগামী ক্লাসেই আমরা ইনশাল্লাহ এই চ্যাপ্টারের শেষ ক্লাসটি পরিচালনা করব। এই চ্যাপ্টারের মোটামুটি আজকে সহ 3টি ক্লাস নেওয়া হয়েছে, আগামীকালকে আরেকটি ক্লাস নেওয়া হবে। ইনশাল্লাহ 4টি ক্লাস করলেই তোমরা এই চ্যাপ্টার হতে যে সৃজনশীল গুলো আসবে আশা করি আল্লাহর মেহেরবানিতে তোমরা ভালোভাবে সেগুলো সলভ করতে পারবে। তো আমরা একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা পুরো ক্লাসটি একটু সংক্ষেপে আমরা একটু রিভিউ করি, একদম ফার্স্ট টু লাস্ট আমরা আজকে কী কী শিখলাম। আমরা আজকে বিপণনের মৌলিক ধারণার 5টি বিষয় সম্পর্কে জানলাম। সে 5টি বিষয় কি? 1 হচ্ছে বিপণন অর্পণ, 2 হচ্ছে পণ্য, 3 হচ্ছে সেবা, 4 অভিজ্ঞতা এবং 5 হচ্ছে বাজার। প্রত্যেকটি বিষয় আমি এক লাইনে আবার একটু জাস্ট সামারিটা দিচ্ছি তোমাদেরকে। বিপণন অর্পণ, বিপণন অর্পণ বলতে কি বোঝায়? বিপণনকারী বিক্রয়ের উদ্দেশ্যে ক্রেতা বা ভোক্তার নিকট যা কিছু উপস্থাপন করে তাকে বিপণন অর্পণ বলে। এই কাজটা কে সম্পাদন করেন? এই কাজটা সম্পাদন করেন কোম্পানি বা উৎপাদক। কাদের উদ্দেশ্যে সম্পাদন করেন? ক্রেতা বা ভোক্তার জন্য। তার মানে বিপণনকারী কোম্পানি বা উৎপাদক বিক্রয়ের উদ্দেশ্যে যে সকল বস্তু বিষয় ক্রেতার নিকট উপস্থাপন করে তাকে বিপণন অর্পণ বলে। সে কি কি উপস্থাপন করেন? 3টি বিষয়, পণ্য, সেবা, অভিজ্ঞতা। তো ফার্স্ট পণ্য। পণ্য বলতে আমরা কি জানি? যে দৃশ্যমান ও অদৃশ্যমান যা কিছু মানুষের প্রয়োজন ও অভাব মেটাতে সক্ষম তাকে পণ্য বলে। তারপর আছে থার্ড সেবা। সেবা বলতে আমরা কি বুঝি? অদৃশ্যমান ও অবস্তুগত যা কিছু মানুষের প্রয়োজন ও অভাব মেটাতে সক্ষম তাকে সেবা বলে। তারপরে আমরা আসি 4 নম্বরে অভিজ্ঞতা। আচ্ছা, তো অভিজ্ঞতার বাজার, এই দুটো টপিকস আলোচনা করার আগে আমি একটু দেখে নিই তোমরা কারা কারা অংশগ্রহণ করেছ বা কারো কোনো প্রবলেম রয়েছে কিনা। অনেকেই অংশগ্রহণ করেছে দেখলাম। এর মধ্যে রিমা আফরিন সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ অংশগ্রহণের জন্য। তারপর ওর রোল নাম্বার এবং সেকশনও দেওয়া হয়েছে, C1A, মানে আমাদের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ধন্যবাদ রিমা আফরিন ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আশা করি তোমাদের সাথে যারা রয়েছে সবাই ক্লাসে অংশগ্রহণ করবে। যারা এখন অংশগ্রহণ করনি বাট পরবর্তীতে অংশগ্রহণ করবে তাদের কাছেও চাওয়া হচ্ছে তোমরা অবশ্যই তোমাদের যখনই অংশগ্রহণ করবে তখনই তোমাদের রোল এবং সেকশনটা কমেন্ট বক্সে জানিয়ে দিবে, তাহলে আমরা টোটাল আমাদের অংশগ্রহণকারীটা জানতে পারবো। আচ্ছা, তো আমরা একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমাদের এরপরে যেটা রয়েছে 4 নম্বর অভিজ্ঞতা। তো অভিজ্ঞতা কি? অভিজ্ঞতা হচ্ছে কোনো বিষয় সম্পর্কিত বাস্তব জ্ঞানকেই অভিজ্ঞতা বলা হয়। এই অভিজ্ঞতা ক্রয় বিক্রয় কিভাবে? এই অভিজ্ঞতা আমরা সিনেমা হলের টিকিট ক্রয়ের মাধ্যমে আমরা অভিজ্ঞতা ক্রয় করি।
স্টেডিয়ামের খেলা দেখার জন্য যে টিকিট সেটা ক্রয়ের মাধ্যমে অভিজ্ঞতা ক্রয় করি, ফ্যান্টাসি কিংডম বিভিন্ন রাইডে চড়ার জন্য যে টিকিট ক্রয় করি সেটার মাধ্যমে আমরা এই অভিজ্ঞতা অর্জন করি বা অভিজ্ঞতা ক্রয় বিক্রয় করা হয়। সর্বশেষ বাজার। বাজার হচ্ছে একদম সিম্পলি কোনো পণ্য বা দ্রব্যের বর্তমান ও ভবিষ্যৎ ক্রেতার সমষ্টি হচ্ছে ওই পণ্যের বাজার। আর যদি আরও ছোট করে বলি, কোনো পণ্যের ক্রেতাই হচ্ছে ওই পণ্যের বাজার। একদম সিম্পলি এই 4-5টা ওয়ার্ড মনে রাখলে হবে। কোনো পণ্যের ক্রেতাকেই ওই পণ্যের বাজার বলা হয়, মানে যে পণ্যটা ক্রয় করছে সে হচ্ছে ওই পণ্যের বাজার। আমাদের সমাজের মধ্যে যারা একদম আপার লেভেল আছে, একটু রিচ যারা, তারা হচ্ছে আইফোনের বাজার। মানে আইফোনটা তাদের উদ্দেশ্যেই প্রস্তুত করা হয়, মানে যে পণ্যটা ক্রয় করতেছে সে হচ্ছে ওই পণ্যের বাজার। কোনো পণ্যের ক্রেতাকেই ওই পণ্যের বাজার বলা হয়। তো আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত। সবাইকে ধন্যবাদ। আশা করছি সবাই ক্লাসটি বুঝতে পেরেছো। কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আগামীকাল 10:50-এ আমার এই চ্যাপ্টারের লাস্ট ক্লাসটি হবে, 4র্থ ক্লাসটি হবে। আশা করব তোমরা সবাই সেই ক্লাসটিতে অংশগ্রহণ করবে। সে পর্যন্ত সবার মঙ্গল কামনায় সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।